রং বেরং কথার গল্পের আসরে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। এখন আমি পড়ে শোনাচ্ছি কথা সাহিত্যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা গল্প স্বামী। আজ চতুর্থ পর্ব। বেলা তখন 2:30। বাড়ির সবাই যে যার ঘরে শুয়েছে। চাকরটা এসে বাইরে থেকে বলল, বাবু পান চাইলেন মা? কে বাবু? নরেন বাবু। তিনি শিকার করতে যাননি? কই না, বৈঠকখানায় শুয়ে আছেন যে। তাহলে শিকারের ছলটাও মিথ্যে। পান পাঠিয়ে দিয়ে জানলায় এসে বসলুম। এ বাড়িতে আসা পর্যন্ত এই জানলাটি ছিল সবচেয়ে আমার প্রিয়। নিচেই ফুলবাগান, এক ঝাড় চামেলি ফুলের গাছ দিয়ে সম্মুখটা ঢাকা। এখানে বসলে বাইরের সমস্তই দেখা যায়, কিন্তু বাইরে থেকে কিছু দেখা যায় না। আমি মানুষের এই বড় একটা অদ্ভুত কাণ্ড দেখি যে বিপদটা হঠাৎ তার ঘাড়ে এসে পড়ে তাকে একান্ত অস্থির ও উদ্বিগ্ন করে দিয়ে যায়। অনেক সময় সে তাকেই একপাশে ঠেলে দিয়ে একটা তুচ্ছ কথা চিন্তা করতে বসে যায়। বাইরে পান পাঠিয়ে আমি নরেনের কথাই ভাবতে বসেছিলাম সত্যি, কিন্তু কখন কোন ফাঁকে যে আমার স্বামী এসে আমার সমস্ত মন জুড়ে বসে গিয়েছিলেন সে আমি টেরও পাইনি। আমার স্বামীকে আমি যত দেখছিলাম ততই আশ্চর্য হয়ে যাচ্ছিলাম। সবচেয়ে আশ্চর্য হতো তার ক্ষমা করবার ক্ষমতা দেখে। আগে মনে হতো এ তার দুর্বলতা, পুরুষত্বের অভাব। শাসন করবার সাধ্য নেই বলেই ক্ষমা করেন। কিন্তু যতদিন যাচ্ছিল ততই টের পাচ্ছিলুম তিনি যেমন বুদ্ধিমান তেমনই দৃঢ়। আমাকে যে তিনি ভেতরে ভেতরে কত ভালোবেসেছেন সে তো আমি অসংশয়ে অনুভব করতে পারি, কিন্তু সে ভালোবাসার উপর এতটুকু জোর খাটাবার সাহস আমার তো হয় না। একদিন কথায় কথায় বলেছিলুম, আচ্ছা তুমি বাড়ির সর্বস্ব, কিন্তু তোমাকে যে বাড়িশুদ্ধ সবাই অযত্ন অবহেলা করে, এমনকি অত্যাচার করে, এ কি তুমি ইচ্ছা করলে শাসন করে দিতে পারো না? তিনি হেসে জবাব দিয়েছিলেন, কই, কেউ তো অযত্ন করে না। কিন্তু আমি নিশ্চয় জানতুম কিছুই তার অবিদিত ছিল না। বললুম, আচ্ছা যত বড় দোষই হোক তুমি কি সব মাপ করতে পারো? তিনি তেমনই হাসি মুখে বললেন, যে সত্যি ক্ষমা চায় তাকে করতেই হবে, এ যে আমাদের মহাপ্রভুর আদেশ গো। তাই এক একদিন চুপ করে বসে ভাবতুম, ভগবান যদি সত্যি নেই তাহলে এত শক্তি এত শান্তি ইনি কোথায় পেলেন? এই যে আমি স্ত্রীর কর্তব্য একদিনের জন্য করিনি, তবু তো তিনি কোনোদিনও স্বামীর জোর নিয়ে আমায় অমর্যাদা অপমান করেন না। আমাদের ঘরের কুলুঙ্গিতে একটি শ্বেতপাথরের গৌরাঙ্গ মূর্তি ছিল। আমি কত রাত্রে ঘুম ভেঙে দেখেছি স্বামী বিছানার উপর স্তব্ধ হয়ে বসে এক দৃষ্টে তার পানে চেয়ে আছেন, আর দু চক্ষু বয়ে অশ্রুর ধারা বয়ে যাচ্ছে। সময় সময় তার মুখ দেখে আমারও যেন কান্না আসতো। মনে হতো অমনি করে একটা দিনও কাঁদতে পারলে বুঝি মনের অর্ধেক বেদনা কমে যাবে। পাশের কুলুঙ্গিতে তার খান কয়েক বড় আদরের বই ছিল। তার দেখা দেখি আমিও মাঝে মাঝে পড়তুম। লেখাগুলো যে আমি সত্যি সত্যি বলে বিশ্বাস করতুম তা নয়। তবুও এমন কতদিন হয়েছে, কখন পড়ায় মন লেগে গেছে, কখন বেলা বয়ে গেছে, কখন দুফোঁটা চোখের জল গড়িয়ে গালের উপর শুকিয়ে আছে, কিছুই ঠাউর পায়নি। কতদিন হিংসে পর্যন্ত হয়েছে। তার মতো আমিও যদি এগুলি সমস্ত সত্যি বলেই ভাবতে পারতুম। কিছুদিন থেকে আমি বেশ টের পেতুম কি একটা ব্যথা যেন প্রতিদিনই আমার বুকের মধ্যে জমা হয়ে উঠছিল, কিন্তু কেন, কিসের জন্য তা কিছুতে হাতড়ে পেতুম না। শুধু মনে হতো আমার যেন কেউ কোথাও নেই। ভাবতুম মায়ের জন্যই বুঝি ভেতরে ভেতরে মন কেমন করে। তাই কতদিন ঠিক করেছি কালই পাঠিয়ে দিতে বলবো, কিন্তু যেই মনে হতো এই ঘরটি ছেড়ে আর কোথাও যাচ্ছি না, অমনি সমস্ত সংকল্প কোথায় যেন ভেসে যেত। তাকে মুখ ফুটে বলাও হতো না। মনে করলুম যাই, কুলুঙ্গি থেকে বইখানা এনে একটু পড়ি। আজকাল এই বইখানা হয়েছিল আমার অনেক দুঃখের সান্ত্বনা।
কিন্তু উঠতে গিয়ে হঠাৎ আঁচলে একটা টান পড়তেই ফিরেছে, নিজের চক্ষুকে বিশ্বাস হলো না। দেখি আমার আঁচল ধরে জানলার বাইরে দাঁড়িয়ে নড়েন। একটু হলেই চেঁচিয়ে ফেলছিলুম আর কি। সে কখন এসেছে, কতক্ষণ এভাবে দাঁড়িয়ে আছে কিছুই জানতে পারিনি। কিন্তু কী করে যে সেদিন আপনাকে সামলে ফেলেছিলুম আমি আজও ভেবে পাইনি। ফিরে দাঁড়িয়ে জিজ্ঞেস করলুম, এখানে এসেছো কেন? স্বীকার করতে? নরেন বললে, বসো বলছি। আমি জানলার উপর বসে বললুম, স্বীকার করতে যাওনি কেন? নরেন বলল, ঘনশ্যামবাবুর হুকুম পাইনি। যাওয়ার সময় বলে গেলেন, আমরা বৈষ্ণব, আমাদের বাড়ি থেকে জীব হত্যা করা নিষেধ। চক্ষের নিমেষে স্বামীগর্ভে আমার বুকখানা ফুলে উঠল। তিনি কোনো কর্তব্য ভুলেন না, সেদিকে তার এক বিন্দু দুর্বলতা নেই। মনে মনে ভাবলুম, এ লোকটা দেখে যাক আমার স্বামী কত বড়। বললুম, তাহলে বাড়ি ফিরে গেলে না কেন? সে লোকটা গড়াদের ফাঁক দিয়ে খপ করে আমার হাতটা চেপে ধরে বললে, শুধু টাইফয়েড জ্বরে মরতে মরতে বেঁচে উঠে যখন শুনলুম তুমি পরের হয়েছ আর আমার নেই, তখন বারবার করে বললুম, ভগবান আমাকে বাঁচালে কেন? তোমার কাছে আমি এইটুকু বয়সের মধ্যে কী এমন পাপ করেছি যার শাস্তি দেবার জন্য আমাকে বাঁচিয়ে রাখলে? বললুম, তুমি ভগবান মানো? নরেন থতমত খেয়ে বলতে লাগলো, না, হ্যাঁ, না মানি নে, কিন্তু সে সময় কি যেন থাকবে। তারপরে? নরেন বলে উঠল, উফ, সে আমার কি দিন যেদিন শুনলুম তুমি আমারই আছো, শুধু নামে অন্যের। নইলে আমারই চিরকাল, শুধু আমারই। আজও একদিনের জন্য আর কারোর শয্যায় রাত্রি। ছি ছি। চুপ করো। কিন্তু কে তোমাকে এ খবর দিলে? কার কাছে শুনলে? তোমাদের যে দাসী 3-4 দিন হলো বাড়ি যাবার নাম করে চলে গেছে যে, মুখ তো কি তোমার লোক ছিল? বলে জোর করে তার হাত ছাড়াতে গেলুম, কিন্তু এবারেও সে তেমনই সজোরে ধরে রাখলে। তার চোখ দিয়ে ফোঁটা 2 জলও গড়িয়ে পড়ল। বললে, শুধু এমনি করেই কি আমাদের জীবনে শেষ হবে? অমন অসুখ না পড়লে আজ কেউ তো আমাদের আলাদা করে রাখতে পারতো না। যে অপরাধ আমার নিজের নয়, তার জন্য কেন এত বড় শাস্তি ভোগ করব? লোকে ভগবান ভগবান করে, কিন্তু তিনি সত্যি থাকলে কি বিনা দোষে এত বড় সাজা আমাদের দিতেন? কখনো না। তুমি বা কিসের জন্য একজন অচেনা মুখ্য লোকের? থাক থাক, ও কথা থাক। নরেন চমকে উঠে বললে, আচ্ছা থাক, কিন্তু যদি জানতুম তুমি সুখে আছো, সুখী হয়েছ, তাহলে হয়তো একদিন মনকে সান্ত্বনা দিতে পারতুম। কিন্তু কোনো সম্বলই যে আমার হাতে নেই, আমি বাঁচব কী করে? আবার তার চোখে জল এসে পড়ল। এবার সে আমার হাতটাই টেনে নিয়ে তার নিজের চোখের জল মুছে বললে, এমন কোনো সভ্য দেশ পৃথিবীতে আছে যেখানে এত বড় অন্যায় হতে পারত? মেয়ে মানুষ বলে কি তার প্রাণ নেই? তার ইচ্ছের বিরুদ্ধে গিয়ে বিয়ে দিয়ে এমন করে তাকে সারা জীবন দগ্ধ করবার অধিকার সংসারের কার আছে? কোন দেশের মেয়েরা ইচ্ছে করলে এমন বিয়ে লাথি মেরে ভেঙে দিয়ে যেখানে খুশি চলে যেতে না পারে? এসব কথা আমি সমস্তই জানতাম। আমার মামার ঘরের নব্যযুগের সাম্য, মৈত্রী, স্বাধীনতার কোনো আলোচনাই বাকি ছিল না। আমার বুকের ভেতরটা কেমন যেন দুলতে লাগলো। বললুম, তুমি আমাকে কি করতে বলো? নরেন বললে, আমি তোমাকে কোনো কথাই বলবো না। এইটুকু শুধু জানিয়ে যাব যে মরণের গ্রাস থেকে উঠে পর্যন্ত আমি এই আজকের দিনে প্রতীক্ষা করেই পথ চেয়েছিলাম। তারপরে হয়তো একদিন শুনতে পাবে, যেখান থেকে উঠে এসেছি তার কাছেই ফিরে চলে গেছি। কিন্তু তোমার কাছে এই আমার শেষ নিবেদন রইল, শুধু বেঁচে থাকতে যখন কিছুই পেলুম না, মরণের পরে যেন ওই চোখের 2 ফোঁটা জল পাই। আত্মা বলে যদি কিছু থাকে, তাতেই তৃপ্তি হবে। আমার হাতটা তার হাতের মধ্যেই রইল। চুপ করে বসে রইলুম। এখন ভাবি, সেদিন যদি ঘূর্ণাক্ষরেও জানতুম মানুষের মনের দাম এই, একেবারে উল্টো ধারায় বয়ে দিতে এইটুকু মাত্র সময়, এইটুকু মাত্র মাল মশলার প্রয়োজন,
তাহলে যেমন করে হোক সেদিন তার হাত ছাড়িয়ে নিয়ে জানালা বন্ধ করে দিত। কিছুতেই তার একটা কথাও কানে ঢুকতে দিতুম না। কটা কথা, কফোটা চোখের জলই বা তার খরচ হয়েছিল। কিন্তু নদীর প্রচণ্ড স্রোতে পাতাশুদ্ধ সরগাছ যেমন করে কাঁপতে থাকে, তেমনি করে আমার সমগ্র দেহটা কাঁপতে লাগলো। মনে হতে লাগলো নরেন যেন কোনো অদ্ভুত কৌশলে আমার 5 আঙুলের ভেতর দিয়ে 500 বিদ্যুতের ধারা আমার সর্বাঙ্গে বইয়ে দিয়ে আমার পায়ের নখ থেকে চুলের ডগা পর্যন্ত অবশ করে আনছে। সেদিন মাঝখানে সেই লোহার গারদগুলো যদি না থাকতো, আর সে যদি আমাকে টেনে তুলে নিয়ে পালাতো, হয়তো আমি একবার চেঁচাতে পর্যন্ত পারতুম না, ওগো কে আছো, আমায় রক্ষা করো। দুজনে কতক্ষণ এমন স্তব্ধ হয়েছিলুম জানি নে। সে হঠাৎ বলে উঠল, শুধু কেন? তুমি তো বেশ জানো আমাদের মিথ্যে শাস্ত্রগুলো শুধু মেয়ে মানুষকে বেঁধে রাখবার শেকল মাত্র। যেমন করে হোক আটকে রেখে তাদের সেবা নেবার ফন্দি। সতীর মহিমা কেবল মেয়ে মানুষের বেলায়, পুরুষের বেলায় সব ফাঁকে। আত্মা যে করে সে কি মেয়ে মানুষের দেহে নেই? তার কি স্বাধীন সত্তা নেই? সে কি শুধু এসেছিল পুরুষের সেবাদাসী হবার জন্যে? বৌমা, বলি কথা তোমাদের শেষ হবে না বাছা? মাথার ওপর বাজ ভেঙে পড়লেও বোধ করি মানুষে এমন করে চমকে ওঠে না। আমরা দুজনে যেমন করে চমকে উঠলাম। নরেন হাত ছেড়ে দিয়ে বসে পড়ল। আমি মুখ ফিরিয়ে দেখলুম বারান্দায় খোলা জানলার ঠিক সম্মুখে দাঁড়িয়ে আমার শাশুড়ি। বললেন, বাছা, এ পাড়ার লোকগুলো তো তেমন সভ্যভব্য নয়, অমন করে ঝোপের মধ্যে দাঁড়িয়ে কান্নাকাটি করতে দেখলে হয়তো বা দোষের ভেবে নেবে। বলি, বাবুটিকে ঘরে ডেকে পাঠালেই তো দেখতে শুনতে সব দিক দিয়ে ভালো হতো। কি একটা জবাব দিতে গেল, কিন্তু মুখের মধ্যে জিভটা আমার আড়ষ্ট হয়ে রইল। একটা কথাও ফুটল না। তিনি একটুখানি হেসে বললেন, বলতে পারি নে বাছা, শুধু ভেবেই মরি বৌমাটি কেন আমার এত কষ্ট সয়ে মাটিতে শুয়ে থাকেন। তা বেশ, বাবুটি নাকি দুপুরবেলা চা খান? চা তৈরিও হয়েছে, একবার মুখ বাড়িয়ে জিজ্ঞাসা করো দেখি বৌমা, চায়ের পেয়ালাটা বৈঠকখানায় পাঠিয়ে দেব, না ওই বাগানে দাঁড়িয়ে খাবেন? উঠে দাঁড়িয়ে প্রবল চেষ্টায় তবে কথা কইতে পারলুম। বললুম, তুমি কি রোজ এমনি করে আমার ঘরে আড়ি পাতো মা? শাশুড়ি মাথা নেড়ে বললেন, না না, সময় পাই কোথা, সংসারের কাজ করেই তো সারতে পারি নে। এই দেখো না বাছা, বাতে মরছি, তবু চা তৈরি করতে রান্নাঘরে ঢুকতে হয়েছিল। তা এ ঘরেই না হয় পাঠিয়ে দিচ্ছি, বাবুটির আবার ভারী লজ্জার শরীর, আমি থাকতে হয়তো খাবেন না। তা যাচ্ছি আমি, বলে তিনি ফিক করে একটু মুচকি হেসে চলে গেলেন। এমনই মেয়ে মানুষের বিদ্বেষ। প্রতিশোধ নেবার বেলায় শাশুড়ি বধূর মানা সম্বন্ধের কোনো উঁচু নিচুর ব্যবধানই রাখলেন না। সেইখানেই মেঝের উপর চোখ বুজে শুয়ে পড়লুম। সর্বাঙ্গ বয়ে ঝরঝর করে ঘাম ঝরে সমস্ত মাটিটা গেল ভিজে। শুধু একটা সান্ত্বনা ছিল, আজ তিনি আসবেন না। আজকাল রাত্রিটা অন্তত চুপ করে পড়ে থাকতে পাবো, তার কাছে কৈফিয়ত দিতে হবে না। কতবার ভাবলুম উঠে বসি, কাজকর্ম করি, যেন কিছুই হয়নি, কিন্তু কিছুতেই পারলুম না। সমস্ত শরীর যেন থরথর করতে লাগলো। সন্ধ্যা উত্তীর্ণ হয়ে গেল। এ ঘরে কেউ আলো দিতে এলো না। রাত্রি তখন প্রায় 8টা। সহসা তার গলা বাইরে থেকে কানে আসতেই বুকের সমস্ত রক্ত চলাচল যেন একেবারে থেমে গেল। তিনি চাকরকে জিজ্ঞাসা করছিলেন, বঙ্কু, নরেনবাবু হঠাৎ চলে গেল কেন রে? চাকরের জবাব শোনা গেল না। তখন নিজেই বললেন, খুব সম্ভব স্বীকার করতে বারণ করেছিলাম বলে। তা উপায় কি? অন্দরে ঢুকতেই শাশুড়ি ঠাকুর ডেকে বললেন, একবার আমার ঘরে এসো তো বাবা। তার যে এক মুহূর্ত দেরি সইবে না সে আমি জানতুম। তিনি যখন আমার ঘরে এলেন, আমি কিসের একটা প্রচণ্ড নিষ্ঠুর আঘাত প্রতীক্ষা করেই যেন সর্বাঙ্গ কাঠের মতো শক্ত করে পড়ে রইলুম। কিন্তু তিনি একটি কথাও বললেন না। কাপড় চাপড় ছেড়ে সন্ধ্যা আহ্নিক করতে বেরিয়ে গেলেন, যেন কিছুই হয়নি। শাশুড়ি তাকে যেন এইমাত্র একটা কথাও বলেননি। তারপরে যথাসময়ে খাওয়া দাওয়া শেষ করে তিনি ঘরে শুতে এলেন।
সারা রাত্রির মধ্যে আমার সঙ্গে একটা কথাও হলো না। সকালবেলা সমস্ত দ্বিধা সংকোচ প্রাণপণে ঝেড়ে ফেলে দিয়ে রান্নাঘরে ঢুকতে যাচ্ছি, মেজোজা বললেন, হেসেলে তোমার আর এসে কাজ নেই দিদি, আজ আমিই কাছি। বললুম, তুমি থাকলে কি আমাকে থাকতে নেই মেজদি? কাজ কি? মা কী জন্য বারণ করে গেলেন বলে তিনি ঘাড় ফিরিয়ে যে মুখ টিপে টিপে হাসতে লাগলেন সে আমি স্পষ্ট টের পেলুম। মুখ দিয়ে আমার একটা কথাও বার হলো না। আড়ষ্ট হয়ে কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থেকে ঘরে ফিরে এলুম। দেখলুম বাড়িশুদ্ধ সকলের মুখ ঘোর অন্ধকার। শুধু যার মুখ সবচেয়ে অন্ধকার হবার কথা তার মুখেই কোনো বিকার নেই। স্বামীর নিত্য প্রসন্ন মুখ আজও তেমনই প্রসন্ন। হায় রে, শুধু একবার গিয়ে যদি বলি, প্রভু এই পাপিষ্ঠার মুখ থেকে তার অপরাধের বিবরণ শুনে তাকে নিজের হাতে দণ্ড দাও, কিন্তু সমস্ত লোকের এই বিচারহীন শাস্তি আর সহ্য হয় না। কিন্তু সে কোনো মতেই পারলুম না। তবুও এই বাড়িতে এই ঘরের মধ্যেই আমার দিন কাটতে লাগলো। এই কেমন করে আমার দ্বারা সম্ভব হতে পেরেছিল তা আজ আমি জানি। যে কাল মায়ের বুক থেকে পুত্রশোকের ভার পর্যন্ত হালকা করে দেয়, সে যে এই পাপিষ্ঠার মাথা থেকে তার অপরাধের বোঝা লঘু করে দেবে, সে আর বিচিত্র কি! যে দণ্ড একদিন মানুষ অকাতরে মাথায় তুলে নেয়, আর একদিন তাকেই সে মাথা থেকে ফেলতে পারলে বাঁচে। কালের ব্যবধানে অপরাধের খোঁচা যতই অস্পষ্ট, যত লঘু হয়ে আসতে থাকে, দণ্ডের ভার ততই গুরুতর, ততই অসহ্য হয়ে উঠতে থাকে। এই তো মানুষের মন, এই তো তার গঠন, তাকে অনিশ্চিত সংশয়ে মরিয়া করে তোলে। একদিন দুদিন করে যখন 7 দিন কেটে গেল, তখন কেবলই মনে হতে লাগলো, এতই কি দোষ করেছি যে স্বামী একটা মুখের কথাও জিজ্ঞাসা না করে নির্বিচারে দণ্ড দিয়ে যাবেন? কিন্তু তিনি যে সকলের সঙ্গে মিলে নিঃশব্দে আমাকে পীড়ন করে যাচ্ছেন, এ বুদ্ধি যে কোথায় পেয়েছিলেন, এখন তাই শুধু ভাবি। সেদিন সকালে শুনলুম শাশুড়ি বলছেন, ফিরে এলি মা মুক্ত, 5 দিন বলে কতদিন দেরি করলি বলতো বাছা? সে যে কেন ফিরে এসেছে তা মনে মনে বুঝলুম। নাইতে যাচ্ছি, দেখা হলো। মুচকি হেসে হাতের মধ্যে একটা কাগজ গুজে দিলে। হঠাৎ মনে হলো সে যেন এক টুকরো জ্বলন্ত কয়লা আমার হাতের তেলোয় টিপে ধরেছে। ইচ্ছে হলো তখনই কুটি কুটি করে ছিঁড়ে ফেলে দিই, কিন্তু সে যে নরেনের চিঠি, না পড়েই যদি ছিঁড়ে ফেলতে পারবো, তাহলে মেয়ে মানুষের মনের মধ্যে বিশ্বের সেই অফুরন্ত চিরন্তন কৌতূহল জমা কিসের জন্য রয়েছে। নির্জন পুকুরঘাটে জলে পা ছড়িয়ে দিয়ে চিঠি খুলে বসলুম। অনেকক্ষণ পর্যন্ত একটা কথাও পড়তে পারলুম না। চিঠি লাল কালিতে লেখা। মনে হতে লাগলো তার রাঙা অক্ষরগুলো যেন এক পাল কেন্নর বাচ্চার মতো গায়ে গায়ে জড়িয়ে কিলবিল করে নড়ে চড়ে বেড়াচ্ছে। তারপরে পড়লুম, 1 বার 2 বার 3 বার পড়লুম। তারপরে টুকরো টুকরো করে ছিঁড়ে জলে ভাসিয়ে দিয়ে স্নান করে ঘরে ফিরে এলুম। কী ছিল তাতে? সংসারে যা সবচেয়ে বড় অপরাধ তাই লেখা ছিল। ধোপা এসে বললে, মা ঠাকুরন, বাবুর ময়লা কাপড় দাও। জামার পকেটগুলো সব দেখে দিতে গিয়ে একখানা পোস্টকার্ড বেরিয়ে এলো। হাতে তুলে দেখি আমার চিঠি। মা লিখেছেন। তারিখ দেখলুম 5 দিন আগের, কিন্তু আজও আমি পাইনি। পড়ে দেখি সর্বনাশ। মা লিখেছেন, শুধু রান্নাঘরটি ছাড়া আর সমস্ত পুড়ে ভস্মসাৎ হয়ে গেছে। এই ঘরটির মধ্যে কোনো মতে সবাই মাথা গুঁজে আছেন। 2 চোখ জ্বালা করতে লাগলো, কিন্তু 1 ফোঁটা জলও বেরোলো না। কতক্ষণ যে এভাবে বসেছিলুম জানি নে। ধোপার চিৎকারে আবার সজাগ হয়ে উঠলুম। তাড়াতাড়ি তাকে কাপড়গুলো ফেলে দিয়ে বিছানায় এসে শুয়ে পড়লুম। এইবার চোখের জলে বালিশ ভিজে গেল, কিন্তু এই কি তার ঈশ্বরপরায়ণতা? আমার মা গরিব, এক বিন্দু সাহায্য করতে অনুরোধ করি, এই ভয়ে চিঠিখানা পর্যন্ত আমাকে দেওয়া হয়নি। এত বড় ক্ষুদ্রতা আমার নাস্তিক মামার দ্বারা কি কখনো সম্ভব হতে পারত? আজ তিনি ঘরে আসতে কথা কইলাম। বললুম, আমাদের বাড়ি পুড়ে গেছে। তিনি মুখ পানে চেয়ে বললেন, কোথায় শুনলে? গায়ের ওপর পোস্টকার্ড ছুঁড়ে ফেলে দিয়ে জবাব দিলুম, ধোপাকে কাপড় দিয়ে তোমারই পকেট থেকে পেলুম। দেখো, আমাকে নাস্তিক বলে তুমি ঘৃণা করো জানি,
কিন্তু যারা লুকিয়ে পরের চিঠি পড়ে, আড়ালে গোয়েন্দাগিরি করে বেড়ায়, তাদের আমরাও ঘৃণা করি। তোমার বাড়ির শুদ্ধ লোকেরই কি এই ব্যবসা? যে লোক নিজের অপরাধে মগ্ন হয়ে আছে, তার মুখের এই কথা? কিন্তু আমি নিঃসংশয়ে বলতে পারি, এত বড় স্পর্ধিত আঘাত আমার স্বামী ছাড়া আর কেউ সহ্য করতে পারত না। মহাপ্রভুর শাসনকে অক্ষয় কবচের মতোই যে তার মনটিকে অহর্নিশ ঘিরে রক্ষে করত। আমার এমন তীক্ষ্ণ শুলও খান খান হয়ে পড়ে গেল। একটুখানি ম্লান হেসে বললেন, কেমন অন্যমনস্ক হয়ে ফেলেছিলুম, শুধু আমাকে মাপ করো। এই প্রথম তিনি আমাকে নাম ধরে ডাকলেন। বললুম, মিথ্যে কথা। তাহলে আমার চিঠি আমাকে দিতে। কেন এ খবর লুকিয়েছ তাও জানি। তিনি বললেন, শুধু দুঃখ পেতে বই তো না, তাই ভেবেছিলুম কিছুদিন পরে তোমাকে জানাবো। বললুম, কেমন করে তুমি হাত গোনো সে আমার জানতে বাকি নেই। তুমি কি বাড়িশুদ্ধ সবাইকে আমার পিছনে গোয়েন্দা লাগিয়েছ? স্পাই? ইংরেজ মহিলারা এমন স্বামীর মুখ পর্যন্ত দেখে না, তা জানো? ওরে হতভাগী, বল বল, যা মুখে আসে বলে নে। শাস্তি তোর গেছে কোথায়? সবই যে তোলা রইল। স্বামী স্তব্ধ হয়ে বসে রইলেন, একটা কথারও জবাব দিলেন না। এখন ভাবি, এত ক্ষমা করতেও মানুষ পারে? কিন্তু আমার ভেতরে যত গ্লানি, যত অপমান এতদিন ধীরে ধীরে জমা হয়ে উঠেছিল, একবার মুক্তি পেয়ে তারা কোনো মতেই আর ফিরতে চাইলে না। একটু থেমে আবার বললুম, আমি হেসেলে ঢুকতে তিনি একটুখানি যেন চমকে উঠে মাঝখানেই বলে উঠলেন, উফ, তাই বটে, তাই আমার খাবার ব্যবস্থাটা আবার। বললুম, সে নালিশ আমার নয়। বাঙালির ঘরে জন্মেছে বলেই যে তোমার খুঁচে খুঁচে আমাকে তিলে তিলে মোড়ে মারবে, সে অধিকার তোমাদের আমি কিছুতেই দেব না। তা নিশ্চয়ই যেন। আমার মামার বাড়িতে এখনও রান্নাঘরটা বাকি আছে। আমি তার মধ্যেই আবার ফিরে যাব। কাল আমি যাচ্ছি। স্বামী অনেকক্ষণ চুপ করে বসে থেকে বললেন, যাওয়াই উচিত বটে, কিন্তু তোমার গয়নাগুলো রেখে যেও। শুনে অবাক হয়ে গেলুম। এত হীন, এত ছোট স্বামী স্ত্রী আমি। পোড়া মুখে হঠাৎ হাসি এলো। বললুম, সেগুলো কেড়ে নিতে চাও তো? বেশ, আমি রেখেই যাব। প্রদীপের ক্ষীণ আলোকে স্পষ্ট দেখতে পেলুম তার মুখখানি যেন সাদা হয়ে গেল। বললেন, না না, তোমার কিছু গয়না আমি ভিক্ষে যাচ্ছি। আমার টাকার বড় অনটন, তাই বাধা দেব। কিন্তু এমন পোড়া কপালি আমি যে, ওর মুখ দেখেও কথাটা বিশ্বাস করতে পারলুম না। বললুম, বাধা দাও, বেঁচে ফেলো, যা ইচ্ছে করো, তোমাদের গয়নার উপর আমার এতটুকু লোভ নেই। বলে তক্ষুনি বাক্স খুলে আমার সমস্ত গয়না বিছানার উপর ছুঁড়ে ফেলে দিলুম। যে দুগাছি বালা মা দিয়েছিলেন, সেই দুটি ছাড়া গা থেকে পর্যন্ত গয়না খুলে ফেলে দিলুম। তাতেও তৃপ্তি হলো না। বেনারসি কাপড় জামা প্রভৃতি যা কিছু এরা দিয়েছিলেন, সমস্ত বার করে টান মেরে ফেলে দিলুম।